মোবাইল হোক বা কম্পিউটার, যখন কোনো কিছু আমরা কাজ করাতে চাইছি, আমরা ব্যবহার করি সফটওয়্যার। অ্যাজ ফর এক্সাম্পল, ওয়েব ব্রাউজার হিসাবে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ওয়ার্ড প্রসেসর হিসাবে এমএস ওয়ার্ড, অথবা অডিও ভিজুয়াল সফটওয়্যার হিসাবে মিডিয়া প্লেয়ার, সেটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের অ্যাপস নামেও পরিচিত, আবার উইন্ডোজ সিস্টেমের সফটওয়্যার নামেও পরিচিত। তাহলে আমরা কি কখনো ভেবে দেখেছি, যখন আমরা সফটওয়্যারে ডবল ক্লিক করি, সেটি কিভাবে সফটওয়্যারটি স্ক্রিনে আসে, আমাদের এসেনশিয়াল টাস্ক কিভাবে ওরা কমপ্লিট করে? তো সেই সম্বন্ধে আজকে জানবো, কারণ সফটওয়্যার একটি বৃহৎ টার্ম। ওই সফটওয়্যারটা তৈরি করতে গেলে ছোট ছোট মডিউলের দরকার হয়। এই ছোট ছোট মডিউলগুলোকে বলা হয় প্রোগ্রাম। কিন্তু যখন আমরা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করি, তখন আমরা সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কে ইনস্টল করি। কারণ যখন আমরা মোবাইল কিনতে যাই, প্রথমেই আমরা স্পেসিফিকেশন হিসাবে দেখি 128 জিবি নাকি 256 জিবি। এই জিবির সংখ্যাটা বা জিবির পরিমাণটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্ক, এখন এসএসডি চলছে। তো প্রথমত হচ্ছে গিয়ে সফটওয়্যার, যখনই আমি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যখনই আমি ইনস্টল করব, সেই ইনস্টলেশন ফাইলটা .exe হিসাবে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কে থাকে। কিন্তু প্রশ্ন হলো, প্রসেসরের সঙ্গে তো সেকেন্ডারি মেমোরির ডিরেক্ট কোনো লিঙ্ক নেই। তাহলে ওই সফটওয়্যার যে প্রোগ্রাম দিয়ে তৈরি হয়েছে, সেই সমস্ত প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করার জন্য তুলে আনবে র্যামে। কারণ র্যামের সঙ্গে বা প্রাইমারি মেমোরির সঙ্গে সিপিইউ সরাসরি লিঙ্ক থাকে। তাহলে ওই র্যামে যখন তুলে আনছে ওই প্রোগ্রামটা, তখনই ওই প্রোগ্রামটা অ্যাক্টিভ হচ্ছে, তখন তার নাম দেওয়া হচ্ছে গিয়ে প্রসেস। সেই প্রসেস সম্বন্ধে আজকে আমরা ডিটেলস জানবো, যেটি হলো গিয়ে প্রসেস ম্যানেজমেন্ট ইন অপারেটিং সিস্টেম। ফার্স্ট টপিক যেটি থাকবে, হোয়াট ইজ প্রসেস ম্যানেজমেন্ট। তো প্রসেস ম্যানেজমেন্ট করবো কেন? কারণ গ্রুপ অফ প্রোগ্রাম নিয়ে তৈরি হয় সফটওয়্যার। সেই গ্রুপ অফ প্রোগ্রাম নিয়ে যদি সফটওয়্যার তৈরি হয়, তাহলে ওই প্রোগ্রাম থেকেই প্রসেস তৈরি হচ্ছে। অনেকগুলো প্রসেসকে এক্সিকিউশন করাতে হবে। তো অনেকগুলো প্রসেস যখন এক্সিকিউশন করাতে হবে, সব তো একসঙ্গে প্যারালালি করা সম্ভব নয়, কারণ সিপিইউ হচ্ছে অ্যাট এ টাইম একটি প্রসেসকে এক্সিকিউশন করতে পারে। তাহলে ওই সমস্ত প্রসেসকে ম্যানেজমেন্ট করার প্রক্রিয়া আমরা জানবো। দ্বিতীয়ত জানবো, প্রসেস নিয়ে কথা বলছে, এই প্রসেসের কনসেপ্ট, অ্যাকচুয়াল প্রসেসটা কি। অ্যাক্টিভ প্রোগ্রামকে বলা হচ্ছে প্রসেস, আর ইনঅ্যাক্টিভ প্রোগ্রাম অর্থাৎ প্যাসিভ কন্ডিশনে যখন থাকে, সেটিকে বলা হচ্ছে প্রোগ্রাম। নেক্সট জানবো কি প্রসেস এবং প্রোগ্রামের পার্থক্য। দুটো টার্ম, যেহেতু একটি প্রসেস একটি প্রোগ্রাম, তাই দুটো টার্মের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, সেই পার্থক্যের ডিটেলস জানবো। তারপর প্রসেসের বিভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ একটা প্রসেসকে রান করাতে হলে তার ভেতর তো প্রোগ্রাম কোড থাকে, তাছাড়া প্রোগ্রাম কোড ছাড়াও কি কি কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টসের সম্বন্ধে ডিটেলস জানবো। নেক্সট, যে কম্পোনেন্টগুলি থাকে, সেই কম্পোনেন্টগুলির ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোগ্রাম কোড, কারণ প্রোগ্রাম কোড ছাড়া কখনো প্রসেস তৈরি হতে পারে না। এবার ওই প্রোগ্রাম কোডটাকে এক্সিকিউশন করানোর জন্য তার সাপোর্টিভ কি কি অবজেক্ট দরকার, সেই সাপোর্টিভ অবজেক্ট হিসাবে ডেটা সেকশন, হিপ মেমোরি, স্ট্যাক মেমোরি, প্রোগ্রাম কাউন্টার এন্ড সিপিইউ রেজিস্টার, এই সমস্ত আমরা পড়ব। এবং ফাইনালি ওই প্রসেসটা দলিল জানবো, অর্থাৎ ওই প্রসেসটাকে আইডেন্টিফাই করার জন্য যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন, সেই তথ্যগুলো প্রসেস কন্ট্রোল ব্লকে থাকে, অর্থাৎ পিআইডি, স্ট্যাক ইনফরমেশন, মেমোরি ইনফরমেশন, এভরিথিং ওই প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যেই তথ্য হিসাবে থাকবে। তো চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। হোয়াট ইজ প্রসেস ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট কথা মানে হচ্ছে পরিচালনা। কাকে পরিচালনা করবে? প্রসেসকে। সেই প্রসেস বলতে কি বোঝায়, সেটা যদি একটু ক্লিয়ার করি, তাহলে কোনো সফটওয়্যার যখন আমি রান করব, সফটওয়্যার কি? সফটওয়্যার হলো গ্রুপ অফ প্রোগ্রাম। তাহলে সেই সফটওয়্যারটা বেসিক্যালি থাকে কোথায়?
হার্ড ডিস্কে। এবার সেটিকে রান করাতে হলে সেটিকে আনতে হবে গিয়ে র‍্যামে বা প্রাইমারি মেমোরিতে। ঠিক আছে? কারণ হচ্ছে র‍্যামের সঙ্গে সিপিইউ সরাসরি যোগাযোগ থাকে। সিপিইউ কিন্তু কখনো হার্ড ডিস্কের সঙ্গে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারে না। তাহলে ওই প্রোগ্রামটাকে তুলে যখন র‍্যামে রাখা হচ্ছে, ওই প্রোগ্রামটা তখন অ্যাক্টিভ হচ্ছে এবং ওই অ্যাক্টিভ প্রোগ্রামটাকে বলা হচ্ছে গিয়ে প্রসেস। তাহলে বেসিক্যালি অপারেটিং সিস্টেম ওই সফটওয়্যারের একটি প্রোগ্রামকে এনে র‍্যামে রাখছে এক্সিকিউশন এর জন্য এবং ওই প্রোগ্রামটা যখন অ্যাক্টিভ হচ্ছে তখন প্রসেস তৈরি হচ্ছে। তো প্রসেস ক্রিয়েশন ইস দ্য ইম্পোর্টেন্ট টাস্ক অফ অপারেটিং সিস্টেম। ঠিক আছে? এবার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ৩ টে প্রোগ্রাম ধরো ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, ওয়ার রান করানো হচ্ছে। করতেই পারি। কাজ করতে, করতে গান শুনতে পারি, ব্রাউজ করতে পারি। তাহলে ৩ টে টাস্ক কি একসঙ্গে হয়? না। কারণ হচ্ছে সিপিইউ এট এ টাইম এ অনলি 1 টাস্ক এক্সিকিউট করতে পারে। তাহলে এট এ টাইম যদি একটি টাস্ক এক্সিকিউশন সিপিইউ করতে পারে, তাহলে ৩ টে টাস্ক তো একসঙ্গে এক্সিকিউশন করা সম্ভব নয়। তাহলে এই ৩ টে টাস্কের মধ্যে কোন টাস্কটা সিপিইউতে অ্যালোটেড হবে সেটি ডিপেন্ড করে এই প্রসেস ম্যানেজমেন্টের উপরে এবং এটি কন্ট্রোল হয় অপারেটিং সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ সোজা কথা যদি বলতে চাই যে অপারেটিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে প্রসেস ম্যানেজমেন্ট। তাহলে ওই বিষয়টি যদি এতটি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা বলতে পারি যে কোর ফাংশন অফ অপারেটিং সিস্টেম হলো গিয়ে প্রসেস ম্যানেজমেন্ট। এখানে বেসিক্যালি কোর ফাংশন কেন বলা হচ্ছে যে ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যার এই দুটোর ভেতরে কমিউনিকেশন করাচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম। এখানে ইউজার বলতে সফটওয়্যার, কারণ ইউজার তো সফটওয়্যার ব্যবহার করে। এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ভেতরে কমিউনিকেশন তৈরি করছে অপারেটিং সিস্টেম। অর্থাৎ অপারেটিং সিস্টেমের বেসিক কাজ যদি বলি ম্যানেজমেন্ট করা, সেটি হচ্ছে কি, কি ম্যানেজমেন্ট করছে? প্রসেস, প্রথমেই বলেছি, মেমোরি, রিসোর্স, সিকিউরিটি এই সমস্ত কাজগুলি ম্যানেজ করছে গিয়ে অপারেটিং সিস্টেম। এবার এই প্রসেস, মেমোরি, রিসোর্স, সিকিউরিটি এই সমস্ত যে কাজগুলি অপারেটিং সিস্টেম ম্যানেজ করছে, কার জন্য ম্যানেজ করবে? ম্যানেজ করবে প্রসেসের জন্য। তাহলে প্রসেসটা প্রথমেই তো তৈরি করতে হবে। তাহলে ম্যানেজ দ্য প্রসেস ক্রিয়েশন অর্থাৎ যখন একটি সফটওয়্যারে আমি ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করা মানেই ওই সফটওয়্যারে একটি প্রোগ্রাম এসে থাকছে গিয়ে র‍্যামে। তখন ওই প্রোগ্রামটা হয়ে যাবে অ্যাক্টিভ প্রোগ্রাম এবং ওই অ্যাক্টিভ প্রোগ্রাম হয়ে যাওয়া মানেই ওটা প্রসেস ক্রিয়েশন হয়ে যাচ্ছে। তাহলে প্রসেস ক্রিয়েশন, প্রসেস কিন্তু প্রথম থেকে যে হার্ড ডিস্কে থাকে তা কিন্তু নয়। হার্ড ডিস্কে থাকে গিয়ে প্রোগ্রাম। হার্ড ডিস্কে থাকে সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে গ্রুপ অফ প্রোগ্রাম। এবার সেই প্রোগ্রামটাকে রান করাতে হলে প্রসেস তৈরি করতে হবে। সেই প্রসেসটা তৈরি করছে অপারেটিং সিস্টেম যখন ওই প্রোগ্রামটাকে তুলে এনে র‍্যামে রাখছে ফর এক্সিকিউশন। ঠিক আছে? এবার ওই প্রসেসটা যে তৈরি হলো সেখানটায় কিন্তু এট এ টাইম একটি যে প্রসেস তৈরি হবে তা কিন্তু নয়। অনেকগুলো প্রসেস তৈরি হতে পারে। ১ টা, ২ টো, ৩ টে প্যারালালি কাজ করতে পারে। কখনো আমি হয়তো ব্রাউজার নিয়ে কাজ করছি, ওয়েব ব্রাউজার, মিডিয়া প্লেয়ার নিয়ে কাজ করছি, কখনো আমি ওয়ার্ড নিয়ে কাজ করছি। এই ৩ টা একসঙ্গে নিয়ে কাজ করছি। তাহলে এই ৩ টা যে একসঙ্গে নিয়ে কাজ করছি, তাহলে এই ৩ টা কি সিপিইউ একসঙ্গে এক্সিকিউশন করে? তা কিন্তু নয়। কারণ সিপিইউ এট এ টাইম একটি প্রোগ্রাম বা একটি প্রসেসকে এক্সিকিউশন করতে পারে। তাহলে এই ৩ টার মধ্যে কোনটা সিপিইউ এক্সিকিউশন করবে সেটা নির্ভর করছে যেটা ওই ৩ টার ভেতরে যেটা নির্বাচন হবে। এবার সেই নির্বাচনটা করবে গিয়ে অপারেটিং সিস্টেম যেটিকে বলা হয় সিপিইউ শিডিউলিং বা প্রসেস শিডিউলিং এবং প্রসেস এক্সিকিউশন। ঠিক আছে? তাহলে টোটাল প্রসেসটা এক্সিকিউশন ধরো আমি ব্রাউজারে কিছুক্ষণ কাজ করলাম। আমি মনে করছি যে ব্রাউজার ইস নো নিড মোর আর কোন প্রয়োজন নেই। তাহলে ওই ব্রাউজারটা কি করব? ওই ব্রাউজারটা যে সিম্বল থাকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ বটম এ ক্লিক করব। ক্লোজ বটম এ ক্লিক করা মানেই ওই যে র‍্যাম এ প্রসেসটা ছিল, ওই র‍্যাম এর প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ প্রসেস তখন টার্মিনেট হয়ে যাবে। এর কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি মেমোরিটা লিমিটেড। এবার ওই প্রাইমারি মেমোরি লিমিটেড হওয়ার জন্য কম্পিউটারে মোর দ্যান 1 টাস্ক রান করাচ্ছি তাহলে মেমোরির সাইজটা আস্তে, আস্তে কমতে থাকছে।
তাহলে মেমোরির সাইজ যদি ধীরে ধীরে কমতে থাকে, ওই অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ প্রসেস সমস্ত প্রসেস যদি মেমোরিকে ব্লক করে রাখে, তাহলে নতুন যে প্রসেস তৈরি করতে যাব, সেই নতুন প্রসেস কিন্তু ওই মেমোরিতে আর নতুন করে জায়গা পাবে না। ঠিক আছে? এইজন্য যে প্রসেসগুলোর টাস্ক কমপ্লিট হয়ে যাচ্ছে, সেই প্রসেস আমি ১ম এই বলেছি যে প্রসেস তো আর সফটওয়্যার হিসাবে হার্ড ডিস্কে সঞ্চয় থাকে না, প্রোগ্রামটা হার্ড ডিস্কে সঞ্চয় থাকে। প্রসেসটা তৈরি হয় যখন ওই প্রোগ্রামটা র‍্যামে অ্যালোকেশন হয়। তাহলে র‍্যামে যখন প্রয়োজন নেই প্রোগ্রামটা, সেটাকে আমি টার্মিনেট করে দিচ্ছি। এই টেকনিকটাকে বলা হয় টার্মিনেট অফ প্রসেস। আরেকটা বিষয় এনশিওর করতে হয়, সেই এনশিওর হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কার এফিসিয়েন্সি? না সিপিইউর এফিসিয়েন্সি। কারণ কি? আমার ধরো মোর দ্যান 1 প্রসেস আছে। মোর দ্যান 1 প্রসেস একসঙ্গে রান করছে। ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, ওয়ার্ড মোর দ্যান 1 প্রসেস যখন র‍্যামে অ্যালটমেন্ট আছে রান করার জন্য, বাট দ্যা সিপিইউ ইস ইনঅ্যাক্টিভ। তখন যত প্রসেসই আমার তৈরি হোক না কেন বা র‍্যামে জায়গা নিয়ে থাকুক না কেন, যদি সিপিইউ ইনঅ্যাক্টিভ হয়, সিপিইউ যদি ইনঅ্যাক্টিভ হয়, তাহলে কোন প্রসেস তো রান করবে না। তাহলে এখানে অপারেটিং সিস্টেমকে এনশিওর করতে হয় সিপিইউ মাস্ট বি এফিসিয়েন্ট টু এক্সিকিউট এ প্রসেস এট এনি টাইম। অর্থাৎ সিপিইউ যদি আইডিয়াল স্টেটে চলে যায় বা ইনঅ্যাক্টিভ স্টেটে চলে যায়, সেটা কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে একটা ডিসক্রেডিট। এইজন্য অপারেটিং সিস্টেমকে অবশ্যই এনশিওর করতে হয় যে সিপিইউর যে দক্ষতা একের অধিক টাস্ককে অ্যাজ এ টাইম বাউন্ড হিসাবে ম্যানেজমেন্ট করতে পারবে। এতক্ষণ পর্যন্ত তো আলোচনা করলাম যে প্রসেস ম্যানেজমেন্ট কি জিনিস, অপারেটিং সিস্টেমের ভূমিকা কোথায়, সবকিছুই তো আলোচনা হলো। কিন্তু প্রশ্ন হলো অ্যাকচুয়াল প্রসেসটা কি? কোন সফটওয়্যার যদি রান করাতে চাই, সফটওয়্যার বেসিক্যালি থাকে গিয়ে হার্ড ডিস্কে। কিন্তু এই হার্ড ডিস্কের সঙ্গে সিপিইউর তো সরাসরি কোনো কানেকশন নেই। যেটি কানেকশন আছে সিপিইউর সাথে, এই র‍্যামের কানেকশন আছে ভায়া দ্যা ক্যাচ মেমোরি। ক্যাচ মেমোরি এখানে অপশনাল না হলেও কম্পিউটার কিন্তু রান করবে। শুধু স্পিড আপ করার জন্য ক্যাচ মেমোরি ব্যবহার করা হয়। তাহলে ওই সফটওয়্যারটা যখন রান করাতে চাইবো, সেই সফটওয়্যারটা কপি হবে কোথায়? র‍্যামে। সফটওয়্যার কি পুরোটা কপি হয়? তা কিন্তু নয়। সফটওয়্যার হচ্ছে গ্রুপ অফ প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা কপি হয়। তাহলে প্রোগ্রাম যখন কপি হচ্ছে, সেই প্রোগ্রামটা তখন অ্যাক্টিভ হচ্ছে। প্রোগ্রামটা তখন অ্যাক্টিভ হচ্ছে। ওই অ্যাক্টিভ প্রোগ্রামটাকে বলা হয় প্রসেস। এবং এই প্রক্রিয়াটি করে থাকে গিয়ে অপারেটিং সিস্টেম। অর্থাৎ অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গিয়ে প্রসেস ক্রিয়েশন। অর্থাৎ ঘুরিয়ে কথাটা বলতে পারি, প্রসেস হচ্ছে প্রোগ্রাম ইন এক্সিকিউশন। তাহলে যে প্রোগ্রামটা এক্সিকিউশন এর জন্য আনা হচ্ছে, তার ভেতর কি, কি থাকে? তার ভেতর থাকে প্রোগ্রাম কোড তো অবশ্যই থাকছে এবং এক্সিকিউশন স্টেট। অর্থাৎ ওই প্রসেসের মধ্যে প্রোগ্রাম কোড অবশ্যই থাকবে। নেক্সট থাকে এক্সিকিউশন স্টেট। এবার প্রশ্ন হচ্ছে এক্সিকিউশন স্টেটটা কি? অর্থাৎ সিপিইউ এট এ টাইমে একটি প্রসেসকে এক্সিকিউশন করতে পারে। যখন প্রসেসটাকে সে এক্সিকিউট করছে, এক্সাক্টলি প্রসেসের কোন পোরশনটাকে এক্সিকিউট করছে? ধরো এরকম একটা প্রসেস তৈরি হয়েছে, সেই প্রসেসটাকে যদি আমি পার্টে ভাঙি, এই পার্টটা এক্সিকিউশন করছে। তাহলে প্রসেসের এই পার্টটা যে এক্সিকিউশন করছে, ওটা তো একটা স্টেট। ওই স্টেটটাকে সেভ রাখে। কোথায় সেভ রাখবে? রেজিস্টার আছে, প্রোগ্রাম কাউন্টার আছে, অ্যাকুমুলেটর আছে। এই সমস্ত রেজিস্টারে সিপিইউ সঙ্গে সিপিইউ রেজিস্টারের সমস্ত ইনফরমেশন কিন্তু এক্সিকিউশন স্টেট হিসাবে প্রসেস সঞ্চয় রাখে। এখানটায় কথাটা আমি ঘুরিয়ে বলতে পারি, প্রসেস হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট ফর এক্সিকিউশন। অর্থাৎ সিপিইউ তে ডিরেক্ট তো প্রোগ্রাম রান করানো যাবে না। রান করাবে কে? রান হবে গিয়ে প্রসেস। এবার সেই প্রসেসটা তৈরি হবে কোথা থেকে? প্রোগ্রাম থেকে। প্রোগ্রাম ডিরেক্ট রান করবে না। প্রসেস রান করবে। আবার প্রসেস প্রোগ্রাম ছাড়া তৈরি হবে না। কারণ হচ্ছে গিয়ে কি প্রসেসের মধ্যে এক্সিকিউশন স্টেট থাকে, প্রোগ্রাম কোড থাকে, মেমোরি ইনস্ট্রাকশন থাকে। সমস্ত কিছু ওই প্রসেসের মধ্যে ইনফরমেশন থাকে। অর্থাৎ প্রসেসটাকে সিপিইউ যেহেতু এক্সিকিউশন করছে, এইজন্য প্রসেসকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট অফ এক্সিকিউশন, যার মধ্যে প্রোগ্রাম কোডটি থাকে। ওই প্রসেস যখন এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে, তখন সে টার্মিনেট হয়ে বেরিয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে প্রোগ্রাম এবং প্রসেস এই দুটো টার্ম পৃথকভাবে ব্যবহার হচ্ছে। তাহলে এই দুটো টার্মের বেসিক ডিফারেন্সটা কোথায়? যখন প্রথম সফটওয়্যার আমরা ইনস্টল করছি কম্পিউটারে, সেই সফটওয়্যার ইনস্টল করা মানে সেটা সেকেন্ডারি মেমোরিতেই ইনস্টল হয়ে থাকে। অর্থাৎ
ফাইলটা .exe ফাইল যখন আমি ইনস্টল করছি ওটা এক্সপান্ড হচ্ছে। প্রথমে কম্প্রেস অবস্থায় থাকে, ওটা এক্সপান্ড হচ্ছে। অর্থাৎ এক্সপান্ড হয়ে স্টোর থাকছে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কে। এখন প্রশ্ন হলো সেকেন্ডারি মেমোরির সাথে সিপিইউর ডিরেক্ট কোনো লিঙ্ক নেই। সেকেন্ডারি মেমোরির সাথে সিপিইউর ডিরেক্ট কোনো লিঙ্ক না থাকার জন্য ওই প্রোগ্রামটা যখন আমি রান করাবো বা ওপেন করবো, অ্যাজ ফর এক্সাম্পল তুমি যখন ব্রাউজারে ডবল ক্লিক করছো মানে ব্রাউজারটা ওপেন করতে চাইছো ওই ব্রাউজার, তখন কিন্তু ওই প্রোগ্রামটা বা ওই সফটওয়্যারের প্রোগ্রামটা র‍্যামে ট্রান্সফার হয়। কারণ হচ্ছে কি সিপিইউর সাথে র‍্যাম ডিরেক্ট কানেকশন থাকে। অর্থাৎ র‍্যামে যখন ট্রান্সফার হলো ওই প্রোগ্রামটা তখন অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে ওই অ্যাক্টিভ প্রোগ্রামটাকে বলা হচ্ছে গিয়ে প্রসেস which can be generated by OS। কিন্তু ওই প্রোগ্রামটা যখন হার্ড ডিস্কে আছে সে কিন্তু প্যাসিভ আছে। ওটা কিন্তু আমরা ইনস্টল করছি। তাহলে আমরা বলতে পারি সফটওয়্যারটা যখন হার্ড ডিস্কে আছে তার যে প্রোগ্রামগুলো সেটা হচ্ছে প্যাসিভ এন্টিটি। আর ওই প্রোগ্রামটা যখন র‍্যামে তুলে আনছি, প্রাইমারি মেমোরিতে তুলে আনছি ওটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ এন্টিটি। ওই প্রোগ্রামিং এর যে অ্যাক্টিভ এন্টিটির প্রসেস বলছি। which can be generated by অপারেটিং সিস্টেম। এবার ওই প্রসেসটা সিপিইউ দ্বারা এক্সিকিউশন হওয়ার পরে যখন তার টাস্ক কমপ্লিট হয়ে যায়, প্রসেস মাস্ট বি টার্মিনেটেড বিকজ দ্য সাইজ অফ RAM is very small. So there is no adequate space. তার পরবর্তীকালে যখন নতুন কোনো প্রসেস ক্রিয়েশন হবে তার যাতে স্পেসটা নষ্ট না হয় সেই জন্য ওই প্রসেসটা যেটা কমপ্লিট হয়ে গেছে সেটাকে ক্লোজ করে দেওয়া হয় বা টার্মিনেট করে দেওয়া হয়। এটি হচ্ছে কি বেসিক ডিফারেন্স বিটুইন প্রোগ্রাম এন্ড প্রসেস। সোজা কথায় হার্ড ডিস্কে থাকা মানে প্রোগ্রাম, র‍্যামে থাকা মানে প্রসেস। তাহলে এই প্রসেস সম্বন্ধে আমরা ডিটেলস জানবো, কেননা অ্যাকচুয়ালি এক্সিকিউশন হয় কিন্তু প্রসেস, সিপিইউ তে অ্যালটমেন্ট হয় প্রসেস। তাহলে প্রসেস যদি জানতে চাই প্রসেসের আমার যেটা জানতে হবে সেটি হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক অফ প্রসেস, অর্থাৎ প্রসেসের বৈশিষ্ট্য কি। প্রথম কথা হচ্ছে প্রসেসকে ডায়নামিক এন্টিটি বলা হচ্ছে, কারণ হচ্ছে প্রসেসের মধ্যে শুধুমাত্র যে প্রোগ্রাম কোড থাকে তা নয়, ওর সঙ্গে কি থাকে না ওর স্টেট থাকে। এবার প্রশ্ন হচ্ছে এই স্টেট কি। তাহলে প্রসেস যখন এক্সিকিউশনের জন্য তৈরি করা হয় সেখানে কিন্তু প্রসেসটা যে র‍্যামে অ্যালটমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে যে এক্সিকিউশন করলো ওটা কিন্তু নয়। প্রসেস যখন এক্সিকিউশন করছে সেখানে বেশ কিছু স্টেট মেইনটেইন করতে হয়। অর্থাৎ প্রসেস যখন র‍্যামে ট্রান্সফার হলো সে কিউতে থাকে তখন তাকে রেডি স্টেটে থাকতে হয়। এবার রেডি স্টেট থেকে তাকে তুলে এনে এবার শিডিউলিং এর মাধ্যমে রানিং স্টেটে পাঠাতে হয়। আবার যখন IO অপারেশন হচ্ছে তখন তাকে ওয়েটিং স্টেটে পাঠানো হচ্ছে। ওয়েটিং স্টেট থেকে পুনরায় ঘুরিয়ে তাকে রেডি স্টেটে পাঠানো হচ্ছে। এই যে বারবার স্টেট চেঞ্জ করছে, বারবার স্টেট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে প্রসেস কিন্তু আস্তে আস্তে নিজেকে প্রোগ্রেস করছে। তাহলে এখানটায় আমি পরিষ্কারভাবে বলতে পারি যে প্রসেস একটা জায়গায় দাঁড়িয়ে নেই বা প্রসেসকে যে অবস্থায় রাখা হয়েছিল সেই অবস্থায় কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে নেই। তাহলে প্রসেস বারবার স্টেট চেঞ্জ করছে, শুধুমাত্র স্টেট নয়, তার যেসব অ্যাকাউন্টেবিলিটি আছে অর্থাৎ মেমোরি ইনফরমেশন, রেজিস্টারের ইনফরমেশন, তার স্টেটের ইনফরমেশন, এভরিথিং ক্যান বি লোডেড অন দ্য কোড অফ দ্য প্রসেস। তাহলে প্রসেসের মধ্যে শুধুমাত্র যে প্রোগ্রাম কোড থাকে তা নয়, সেটা তো মাস্ট বি, মানে সেটা তো ভেরি এসেনশিয়াল, প্রোগ্রাম কোডটা অবশ্যই থাকবে। তার সঙ্গে থাকবে কি ওর স্টেটটা থাকবে যে প্রেজেন্ট কন্ডিশন কোথায় আছে। তাহলে প্রত্যেক মুহূর্তে যখন যত টাইম প্রোগ্রেস হচ্ছে প্রত্যেক মুহূর্তে সে তার স্টেট চেঞ্জ করছে। এইজন্য এটাকে বলা হয় গিয়ে ডায়নামিক এন্টিটি। প্রসেস যে রান হচ্ছে বা এক্সিকিউশন করছে সে কিন্তু একটা সিকোয়েন্স মেইনটেইন করে এক্সিকিউশন করে। অর্থাৎ সিকোয়েন্স বলতে যেরকম ১ এর পরে ২ আছে, ২ এর পরে ৩ আছে, এটা একটা সিকোয়েন্স মেইনটেইন করছে, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে এক ঘর ডিফারেন্স। সেরকম ভাবে যখন একটা প্রোগ্রাম লেখা হয় আমি হয়তো দিলাম a equals to 20, b equals to 30, sum equals to a plus b, তারপর দিলাম প্রিন্ট সাম। অর্থাৎ এখানটায় যে প্রোগ্রামটা লিখেছি প্রোগ্রাম কোড কিন্তু প্রথমে a ভ্যারিয়েবলের জন্য মেমোরি অ্যালোকেশন হবে, সেই মেমোরিতে 20 থাকবে। তারপরে b ভ্যারিয়েবলের জন্য মেমোরি অ্যালোকেশন হবে, সেখানটায় 30 থাকবে। তারপর সাম ভ্যারিয়েবল মেমোরি অ্যালোকেশন থাকবে 20 প্লাস 30 সমান 40 হবে।
তো এখানটায় লাস্টে যখন আউটপুট আমরা দেখব, আউটপুট হিসাবে আমরা 50 পাবো। এখন প্রশ্ন হচ্ছে যদি এই সিকোয়েন্সটা মেইনটেইন না করে, এখন প্রশ্ন হচ্ছে যদি এই সিকোয়েন্সটা মেইনটেইন না করে, অর্থাৎ A পরে B, B এর পরে sum এর পরে প্রিন্ট, এই সিকোয়েন্সটা যদি মেইনটেইন না করে, সাপোজ A এর পরে sum এর পরে B, তাহলে তো আল্টিমেট B রেজাল্ট পাবে না। তাহলে প্রোগ্রামটা কিন্তু টোটালি আউটপুটটা এরর হয়ে যাবে। অর্থাৎ এখানটায় প্রোগ্রাম কোড, তারপরে ইনপুট, ফাইনালি আমরা আউটপুট পাবো এক্সিকিউশন এর মাধ্যমে। তাহলে এখানটায় কিন্তু প্রোগ্রাম সবসময় একটা স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স মেইনটেইন করে এবং ওই নির্দিষ্ট সিকোয়েন্স মেইনটেইন করেই এক্সিকিউশন হয়। কয়েকটি ইনস্ট্রাকশন একটির পরে একটি সঠিক অর্ডার মেইনটেইন করে রান করে যাতে টাস্কটি সঠিকভাবে সম্পূর্ণ হয়। ঠিক আছে? এবার মাল্টিটাস্কিং এনভায়রনমেন্ট এর ক্ষেত্রে প্যারালাল প্রসেসিং, অর্থাৎ কখনো আমি ওয়েব ব্রাউজার ওপেন করছি, কখনো মিডিয়া প্লেয়ার ওপেন করছি, কখনো আমি ওয়ার্ড প্রসেসর ওপেন করছি। তাহলে এখানে তো প্যারালালি টাস্ক হচ্ছে। এখানে সিকোয়েন্স কিভাবে মেইনটেইন করে? সিকোয়েন্স বলতে এখানটায় বোঝাচ্ছে যে ব্রাউজারের পর ওয়ার্ড, এই সিকোয়েন্স নয়। এবার ব্রাউজারে যে প্রসেসটা তৈরি হয়েছে, ব্রাউজারের প্রসেসটা যখন আমি RAM-এ রাখছি, সেই RAM-এ রাখার পরে তার যে ইনস্ট্রাকশন আছে, পরপর ইনস্ট্রাকশন গুলো ফলো আপ করবে। ঠিক আছে? পরপর ইনস্ট্রাকশন ফলো আপ করে ফাইনালি ব্রাউজারে যেটা করতে চাইছি, আল্টিমেট রেজাল্ট যেটা পেতে চাইছি, সেটা আউটপুট হিসাবে ট্রিট করবে। অর্থাৎ সোজা কথা হচ্ছে গিয়ে যেকোনো প্রসেস যখন এক্সিকিউশন হয়, প্রসেস এক্সিকিউশন হওয়া মানেই হচ্ছে গিয়ে সেটা অবশ্যই তাকে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। তাছাড়া ওই প্রসেসটা কখনোই এক্সিকিউশন সম্ভব নয়। ওই প্রসেসটা স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স মেইনটেইন করে তো এক্সিকিউশন হচ্ছে। কিন্তু ওই প্রসেসটা রান করার সময় যে প্রয়োজনীয় রিসোর্সটি দরকার, সেই প্রয়োজনীয় রিসোর্স যদি এভেইলেবল না থাকে, তখন কিন্তু প্রসেস এক্সিকিউশন অনেকটাই লেট হয়ে যায়। ঠিক আছে? তাহলে প্রয়োজনীয় রিসোর্সটাকে যেভাবে এভেইলেবল করতে হবে, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রসেসের তার নিজস্ব রিসোর্স থাকার প্রয়োজন আছে। এবার রিসোর্স বলতে কাকে বোঝাচ্ছে? যে রিসোর্স বলতে বোঝাচ্ছে ওন মেমোরি স্পেস, রেজিস্টার, IO ডিভাইস, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে সমস্ত রিসোর্স। তাহলে ওই রিসোর্স গুলো যদি আমি নন শেয়ারেবল করে দেই, তখন কিন্তু রিসোর্সটা ওই প্রসেসের জন্য এভেইলেবল নাও থাকতে পারে। তখন ওই প্রসেসটা এক্সিকিউশন নাও হতে পারে। এইজন্য এই সমস্ত রিসোর্স গুলোকে তার যখন প্রসেসটা তৈরি হচ্ছে, সেই সমস্ত রিসোর্স গুলোকে ওই প্রসেসের জন্য পার্টিকুলারলি অ্যালটমেন্ট করে দেওয়া হয়। যাতে ওই প্রসেসটা স্মুথলি রান করতে পারে এবং ফাইনালি যে আউটপুটটা আছে, সেই ফাইনালি আউটপুটটা যাতে সহজে পেতে পারে, সেইজন্য সমস্ত রিসোর্স গুলোকে ওর যা প্রয়োজন, ইনপুট আউটপুট ডিভাইস হিসাবে যা প্রয়োজন, রেজিস্টার মেমোরি, নিজের মেমোরি লোকেশন, যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু রিসোর্স ওই প্রসেসের জন্য তার নিজের রিসোর্স হিসাবে অ্যালটমেন্ট করে, যাতে সিপিইউ তে এক্সিকিউশন করতে কোনোভাবে না সমস্যা দাঁড়ায়। মাল্টিটাস্কিং এনভায়রনমেন্ট এর ক্ষেত্রে তো অনেকগুলি প্রসেস একসঙ্গে এক্সিকিউশন করে। এবার সেক্ষেত্রে যদি প্রত্যেকটা প্রসেস তার ইন্ডিভিজুয়ালি যদি কাজ করতে না পারে, তাহলে প্রতিটি প্রসেস কিন্তু একে অপরের উপর যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে এক্সিকিউশন করতে সমস্যা হতে পারে। Google Chrome, মিউজিক প্লেয়ার, MS ওয়ার্ড, এই ৩ টা ওপেন করে রেখেছো একসঙ্গে। তাহলে এখানে যদি একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আ সেক্ষেত্রে যে যার নিজের কাজটি হ্যাম্পার হতে পারে। অর্থাৎ দেখা গেল MS ওয়ার্ড এর উপর মিউজিক প্লেয়ার ডিপেন্ডেন্ট, MS ওয়ার্ড ক্লোজ করে দিলে মিউজিক প্লেয়ার ক্লোজ হয়ে যেত। কিন্তু আমরা এরকম তো দেখি না। আমরা যখন MS ওয়ার্ড এ কাজ করি, তখন আমরা গান শুনতে থাকি বা তখন আমরা ওয়েব ব্রাউজারে কিছু সার্চিং করতে পারি। তো একটার উপর একটা ডিপেন্ডেন্ট না হওয়ার জন্য সেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রসেস তার মতো করে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিকিউশন করতে পারে। কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে রিসোর্স শেয়ারিং হয়। সেক্ষেত্রে রিসোর্স শেয়ারিং হলেও প্রত্যেকটা প্রসেস কিন্তু তার নিজস্বতা বজায় রেখে ইন্ডিভিজুয়ালি রান করতে পারে বা এক্সিকিউশন করতে পারে। This is the main These are the main characteristic of process, that is the dynamic entity, sequential execution,
ওন রিসোর্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশন। ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউশনটা সম্ভব হয় কারণ তার জন্য আলাদা রিসোর্স থাকে, তার জন্য আলাদা মেমোরি স্পেস থাকে এবং সে সম্পূর্ণভাবে পৃথকভাবে নিজের মতো করে কাজ করতে পারে। অর্থাৎ নিজের মতো করে প্রসেসরের মধ্যে এক্সিকিউশন হতে পারে। সেই জন্য প্রত্যেকটা প্রসেস ইন্ডিভিজুয়ালি রান করতে পারে। একে অপরের উপর ডিপেন্ডেন্ট নয়। ক্যারেক্টারিস্টিক অফ প্রসেস তো জানলাম, তার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই প্রসেসের মধ্যে কি থাকে? প্রসেসের মধ্যে কি শুধুমাত্র প্রোগ্রাম কোড থাকে? তা কিন্তু নয়। প্রসেসের মধ্যে প্রোগ্রাম কোড থাকবে, ডেটা সেকশন থাকবে, স্ট্যাক ইনফরমেশন থাকবে, হিপ ইনফরমেশন থাকবে, প্রোগ্রাম কাউন্টার থাকবে, সিপিইউ রেজিস্টার থাকবে এবং প্রসেস কন্ট্রোল ব্লক থাকবে। এবার অ এতগুলো কম্পোনেন্ট রাখা হয় কেন? সেটা আমরা তো স্টেপ বাই স্টেপ জানবো। বেসিক্যালি একটা প্রসেস বলতে তার যে ১ম এবং ভেরি এসেনশিয়াল পার্ট হচ্ছে গিয়ে প্রোগ্রাম কোড। উইথআউট প্রোগ্রাম কোড প্রসেস ক্যান নট বি জেনারেটেড। বাকি যে কম্পোনেন্ট গুলো আছে সেই প্রসেসটাকে এক্সিকিউশন করানোর জন্য যে সমস্ত ইনফরমেশন দরকার, কখনো রিসোর্স অ্যাভেলেবল দরকার, কখনো মেমোরি অ্যালোকেশন দরকার, কখনো আবার ওই প্রসেসটাকে এক্সিকিউশন করার জন্য ইন্টারমিডিয়েট যে রেজাল্ট আসছে সেই ইন্টারমিডিয়েট রেজাল্টকে স্টোর রাখার জন্য একটা মেমোরি অ্যালোকেশন দরকার। অথবা ওই প্রসেসটা কোন স্টেটে আছে সেই স্টেটটা স্টেপ বাই স্টেপ হচ্ছে কোন স্টেটে আছে ওই স্টেটটার ইনফরমেশন রাখার জন্য প্রসেস কন্ট্রোল ব্লক দরকার। তাহলে কম্পোনেন্ট অফ প্রসেস যদি বলি, ১ম যে পার্টটি আসবে সেটি হচ্ছে প্রোগ্রাম কোড। প্রোগ্রাম কোড বা টেক্সট সেকশন, এখানে কিন্তু অ্যাকচুয়াল প্রোগ্রামের ধারাবাহিকভাবে ইনস্ট্রাকশন পরপর থাকে। ঠিক আছে? তো এখানে কন্ট্রোল কোড থাকে, অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন থাকে যেগুলি সিপিইউ দ্বারা প্রকৃতপক্ষে এক্সিকিউশন হবে। তাহলে ঠিক আছে? সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন, অলসো কোড সেকশন, এই সমস্ত কিছু কিন্তু এই প্রোগ্রাম কোডে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে শুধুমাত্র প্রোগ্রাম কোডে তো প্রোগ্রাম থাকবে। যে ডেটা গুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? সেই ডেটা গুলো থাকবে কিন্তু ডেটা সেকশনে। অর্থাৎ ডেটা বলতে বোঝাচ্ছে এখানে যে ভ্যারিয়েবল ব্যবহার করা হয়। ভ্যারিয়েবল মেবি গ্লোবাল ভ্যারিয়েবল অর স্ট্যাটিক ভ্যারিয়েবল হতে পারে। ঠিক আছে? ওই গ্লোবাল ভ্যারিয়েবল এবং স্ট্যাটিক ভ্যারিয়েবল যারা অ্যাকচুয়াল ভ্যালু স্টোর করবে। বিকজ দ্য ভ্যারিয়েবল when the variable is generated, the memory is allocated against that variable. তো ওই ভ্যারিয়েবলের যে ডেটা টাইপ, ওই ভ্যারিয়েবলের ডেটা টাইপ অনুসারেই কিন্তু আ ডেটাটা স্টোর হয়। হ্যাঁ? সেই ভ্যারিয়েবলের সমস্ত ইনফরমেশন ডেটা সেকশনে থাকে। নেক্সট যখন আমরা ফাংশন কল করব, অর্থাৎ একটা প্রোগ্রাম সেগমেন্ট থেকে আরেকটা প্রোগ্রাম সেগমেন্টে ফাংশন কল করছি। এবার সেই প্রোগ্রাম সেগমেন্ট ১ম প্রোগ্রাম সেগমেন্ট থেকে যে কল হয়েছিল সেখানটায় ডেটা রিটার্ন করছে। এই যে সার্কেল আকারে প্রসেসটা, এই সার্কেল আকারে প্রসেসটার জন্য নতুন একটা মেমোরি প্রয়োজন। সেই মেমোরিটা হচ্ছে গিয়ে স্ট্যাক। অর্থাৎ স্ট্যাক মেমোরি ইস অ্যাকচুয়াল স্ট্যাক কাজ করে লিফো ম্যানেজমেন্টে, লাস্ট ইন ফার্স্ট আউট। তো সেখানে যে ফাংশন কল হচ্ছে সেখানে রিটার্ন ভ্যালু দিচ্ছে সেও কিন্তু লিফো ম্যানেজমেন্টে কাজ করে। লাস্ট ইন ফার্স্ট আউট ম্যানেজমেন্টে কাজ করে। অর্থাৎ এখানে স্ট্যাক বেসিক্যালি ব্যবহার করা হয় রিটার্ন অ্যাড্রেসের জন্য, লোকাল ভ্যারিয়েবল এর জন্য বা ফাংশন কলের জন্য এখানে কিন্তু স্ট্যাকটা ব্যবহার করা হয়। এবার ধরো যখন প্রোগ্রাম রানিং অবস্থায় আছে, ধরো সাপোজ a equals to 20, b equals to 30, sum equals to a plus b, তারপর করলাম c equals to 40, sub equals to c minus sum, এইভাবে প্রোগ্রাম সিকোয়েন্স হয়তো চলছে। তাহলে এটা তো অ্যাকচুয়াল ফাইনাল অ্যান্সার নয়। এরপরেও পরের সিকোয়েন্স আছে। তাহলে এখানে যে ইন্টারমিডিয়েট রেজাল্টটা স্টোর করতে হচ্ছে sum equals to যে রেজাল্টটা আসছে 20 plus 30 সমান 50, এই রেজাল্টটা তো কোনো মেমোরি লোকেশনে স্টোর করতে হবে। তাহলে সেই যে রেজাল্টটা স্টোর করলো এটা কিন্তু পার্মানেন্টলি আউটপুট হিসেবে শো করছে না। সেটা কিন্তু কিছুক্ষণের জন্য স্টোর করছে। অর্থাৎ ডায়নামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে। ডায়নামিক মেমোরি কেন বলা হচ্ছে? টাইম টু টাইম তার যে ওই মেমোরি লোকেশনের যে ভ্যালু টাইম টু টাইম চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে ওই ডায়নামিক মেমোরি যে অ্যালোকেশন হচ্ছে সেই ডায়নামিক মেমোরি অ্যালোকেশনটা হিপের মধ্যে করব। তাহলে ২ টো মেমোরি পড়লাম। যখন ফাংশন কল হবে, রিটার্ন ভ্যালু হবে, লোকাল ভ্যারিয়েবল কল হবে তখন কিন্তু ব্যবহার করব স্ট্যাক। বাট whenever a
result is stored for temporary purpose, then the dynamic memory is used. Here the dynamic memory is allocation as heap. এবার যখন কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশন হচ্ছে, সাপোজ a equals to 20, এক্সিকিউশন হওয়ার পরে b equals to 30, তারপরে যে ইনস্ট্রাকশনটা কি আছে সেই পরের ইনস্ট্রাকশনটা ধরে রাখার জন্য নতুন একটা মেমোরি প্রয়োজন। সেই মেমোরিটা বলা হয় প্রোগ্রাম কাউন্টার। অর্থাৎ প্রোগ্রাম কাউন্টারে বেসিক্যালি কাজ হচ্ছে যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হচ্ছে সিপিইউর মধ্যে তার পরের ইনস্ট্রাকশনটা, ধরো রিয়েল লাইফে যদি এক্সাম্পল বলি, ইন্টারভিউ কোথাও দিতে গেছো, তাহলে ইন্টারভিউ যার চলছে সে তো রুমের ভেতরে আছে, কিন্তু নেক্সট যার ইন্টারভিউ হবে তাকে রুমের সামনে যে গার্ড আছে সেই গার্ড দাঁড় করিয়ে রাখে। যে নেক্সট ইনস্ট্রাকশন, ওই গার্ডটা যে দাঁড় করিয়ে রাখছে ওই গার্ড অ্যাজ এ প্রোগ্রাম কাউন্টার হিসেবে কাজ করছে। অর্থাৎ যে প্রোগ্রামটা অ্যাকচুয়াল এক্সিকিউশন চলছে সেই এক্সিকিউশন চলার সময় নেক্সট ইনস্ট্রাকশন কি আছে ওই নেক্সট ইনস্ট্রাকশনটা জানার জন্যই প্রোগ্রাম কাউন্টার ব্যবহার হয়ে থাকে। এবার ওই সিপিইউ রেজিস্টার যখন এক্সিকিউশন হচ্ছে তার সময় বেশ কিছু টেম্পোরারি কিছু ভ্যালু স্টোর করতে হয়। যখন রানিং অবস্থায় আছে ইনফরমেশন স্টোর করতে হয় তার কোন কন্ডিশনে আছে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু স্টোর করে গিয়ে রেজিস্টার। সিপিইউর মধ্যে ছোট ছোট পার্ট থাকে, একটা প্রসেসরের মধ্যে ছোট ছোট মেমোরি লোকেশন থাকে, ওটা রেজিস্টার বলা হয়। বিভিন্ন পেয়ার আছে ওই রেজিস্টার পেয়ারে কিন্তু সমস্ত ইনফরমেশন থাকে। সেটা অ্যাকুমুলেটর হতে পারে, রেজিস্টার পেয়ার, এইচএল রেজিস্টার পেয়ার হতে পারে। এই সমস্ত রেজিস্টার গুলি টেম্পোরারি ইনফরমেশন স্টোর করে রাখে যখন প্রসেসটা কন্টিনিউ এক্সিকিউশন হয়ে থাকে। কিন্তু যে প্রসেসটা রান করছে অ্যাকচুয়াল সেই প্রসেসটা কোন প্রসেস রান করছে তার সমস্ত কিছু ইনফরমেশন থাকে প্রসেস কন্ট্রোল ব্লকে। অর্থাৎ একটা স্টুডেন্ট যখন স্কুলে ভর্তি হয় সেই স্কুলের কোন ক্লাসে পড়ছে, তার সেকশন কি আছে, তার রোল নাম্বার কি, সমস্ত কিছু যখন অ্যাসাইন করা হয় তখনই ওই স্টুডেন্টটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করা যায়। অর্থাৎ একটা প্রসেস একটা কম্পিউটার মাল্টিটাস্কিং একটা কম্পিউটারে অনেকগুলো প্রসেস একসঙ্গে রান করতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রসেসকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফিকেশন করার জন্য তার একটা প্রসেস আইডি থাকে। সেই প্রসেস আইডি, সিপিইউ ইনফরমেশন, মেমোরি ডিটেলস এবং শিডিউলিং ইনফরমেশন সমস্ত কিছু তথ্য থাকে এই প্রসেস কন্ট্রোল ব্লক। অর্থাৎ প্রসেস কন্ট্রোল ব্লকের মাধ্যমে একটা প্রসেসকে এককভাবে চিহ্নিতকরণ করা হয় যে অ্যাকচুয়ালি প্রসেসটা কি তার আইডেন্টিফিকেশন হচ্ছে গিয়ে প্রসেস কন্ট্রোল ব্লক। সেই প্রসেস কন্ট্রোল ব্লকের প্রসেস আইডি থাকবে, সিপিইউ ইনফরমেশন থাকবে, মেমোরি ইনফরমেশন থাকবে, শিডিউলিং ইনফরমেশন, সব ইনফরমেশন কিন্তু এই প্রসেস কন্ট্রোল ব্লকেই মজুদ থাকে। এবার এখানটায় যদি প্রত্যেকটা কম্পোনেন্ট অফ প্রোগ্রাম তো আমরা পড়লাম, এবার ইন্ডিভিজুয়ালি যদি দেখি ডিটেলসে, প্রথম কথা বলতে গেলে কোড বলতে এখানটা বোঝানো হচ্ছে ইনস্ট্রাকশন। কাকে ইনস্ট্রাকশন দেবে? ইনস্ট্রাকশন দেবে সিপিইউ কে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমি কোন কাজ করতে চাইছি ওই প্রসেসের মাধ্যমে। এখানটায় ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন মানে কমেন্ট, সেই কমেন্টের মাধ্যমে বোঝানো হয়েছে হোয়াট টু ডু, মানে কি কাজ করতে চাইছি। অ্যাজ ফর এক্সাম্পল a equals to 20, b equals to 30, sum equals to a প্লাস b, অর্থাৎ 20 প্লাস 30 সমান 50। এই যে কাজটা পরপর করতে চাইছি এই পরপর করাকে যে ইনস্ট্রাকশন এক্সিকিউশন করছি সেটা কমেন্টের মাধ্যমে এক্সিকিউশন করতে হয়। তো পরপর স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন এক্সিকিউশন করতে হলে তার সঠিক ইনস্ট্রাকশন যদি আমরা না দেই তাহলে কিন্তু প্রসেসটা গন্ডগোল হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকে, সাপোজ এখানে প্রোগ্রাম কোডে a প্লাস b আছে, কোন ক্রমে ভুলবশত a মাইনাস b হয়ে গেল, তাহলে রেজাল্ট তো শো করবে, রেজাল্ট তো এখানে শো করবে, কিন্তু হওয়ার কথা ছিল 50, হয়ে গেল 20 মাইনাস 30 সমান মাইনাস 10। তাহলে ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে যত ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন গুলো পরপর ভুল এক্সিকিউশন করতে হবে। অর্থাৎ টোটাল প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ হতে পারে। তো সেই জায়গা থেকে রক্ষা করার জন্য প্রোগ্রামটাকে রিড অনলি কন্ডিশনে দেওয়া থাকে। অর্থাৎ সেই প্রোগ্রামটা শুধুমাত্র রিড করা যাবে, এক্সিকিউশন করা যাবে, বাট ক্যান নট বি মডিফাইড।
তো এর কারণ হচ্ছে গিয়ে প্রোগ্রামের সিকিউরিটি এবং স্টেবিলিটি বজায় রাখার জন্য এই প্রোগ্রামের কোডটাকে রিড অনলি কন্ডিশনে রাখা হয়। আর রিড অনলি কন্ডিশনে যখনই আমরা রাখবো সেটা সঠিকভাবে এক্সিকিউশন হবে এবং সঠিক রেজাল্টটা শো করবে। আরেকটা কথা, যখন আমরা ওয়েব ব্রাউজার Google Chrome হয়তো ওপেন করলাম, যেকোনো একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর তো অনেকগুলো ট্যাব ওপেন করি। একটা ট্যাবে তো কাজ করি না। ২ টা ৩ টা ৪ টা ট্যাব ওপেন করি। তাহলে যতগুলো ট্যাব ওপেন করা হচ্ছে ততগুলো তো নতুন করে প্রোগ্রাম সেগমেন্ট রান করছে। তাহলে ওই প্রোগ্রাম সেগমেন্ট বা প্রোগ্রাম কোড রান করার ফলে নতুন করে মেমোরি অ্যালোকেশন হচ্ছে। নতুন করে ওর জন্য আলাদা রিসোর্স শেয়ারিং হচ্ছে। তাহলে যতগুলোই প্রোগ্রাম অ্যালটমেন্ট হোক না কেন, যে কোডটা আছে সেই কোডটাকে আমরা শেয়ার করে নেই। কিন্তু প্রত্যেকটার জন্য লোকেশন আলাদা হয়, প্রত্যেকটা প্রসেস আলাদা হয়। কিন্তু প্রসেসের যে প্রোগ্রাম কোড বা ইনস্ট্রাকশনস সেটা শেয়ারেবল হয়। আর যতগুলো আমরা উইন্ডোজ ট্যাব ওপেন করি না কেন, প্রোগ্রামের কোড শেয়ার করতে পারে। কিন্তু তার এক্সিকিউশন ডেটা, এক্সিকিউশন স্টেট, ডেটা এগুলো কিন্তু সমস্ত পৃথক, পৃথক হয়। ঠিক আছে? এইজন্য বলা হচ্ছে যে এই ইনস্ট্রাকশন কোডটা শেয়ারেবল হতে পারে। কিন্তু এক্সিকিউশন স্টেট, ডেটা সমস্ত কিছু কিন্তু আলাদা হয়। এরপর এটা তো পড়লাম ইনস্ট্রাকশন। কিন্তু ওই ইনস্ট্রাকশন এ যে ডেটা ব্যবহার করা হচ্ছে সেটা চলে যাবে ডেটা সেকশনে। প্রোগ্রাম কোডের পর ডেটা সেকশনে আসি। তাহলে প্রোগ্রাম চলাকালীন, সাপোজ প্রোগ্রাম চলাকালীন যে ভ্যারিয়েবল এর ভ্যালু গুলো ব্যবহার করি সেটি সাধারণত দু ধরনের হয়ে থাকে। গ্লোবাল ভ্যারিয়েবল এবং স্ট্যাটিক ভ্যারিয়েবল আর লোকাল ভ্যারিয়েবল ও হয়ে থাকে। তাহলে গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে সেই ভ্যারিয়েবলের ভ্যালু যেটা গোটা প্রোগ্রাম জুড়ে, এন্টায়ার প্রোগ্রাম জুড়ে আমি যেকোনো জায়গায় ব্যবহার করতে পারি। ইন্ট a equals to 20 হয়তো করলাম। তাহলে এটি কিন্তু মেইন ফাংশনের বাইরে থাকে। তাহলে মেইন ফাংশনের মধ্যে যেকোনো জায়গায় এই ভ্যালুটাকে আমি ব্যবহার করতে পারি। অর্থাৎ গ্লোবালি বলতে প্রোগ্রামের যেকোনো জায়গায় এই ভ্যারিয়েবলটা ব্যবহার করতে পারি। তাহলে এই ভ্যারিয়েবলটার গ্লোবালি যখন আমি ব্যবহার করছি, যেকোনো ফাংশন ওই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারে। যেকোনো ফাংশন যেকোনো লোকেশনে যেকোনো জায়গায় প্রোগ্রামের যেকোনো সেগমেন্টে ওই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারে। কিন্তু যখন আমি স্ট্যাটিক ভ্যারিয়েবল ব্যবহার করছি, স্ট্যাটিক ভ্যারিয়েবল মেইন প্রোগ্রাম সেগমেন্টের মধ্যে ব্যবহার করা হয়। অর্থাৎ স্ট্যাটিক কথাটা ব্যবহার করা হচ্ছে যে অপরিবর্তনশীল, আনচেঞ্জড। এটা কিন্তু লোকাল ভ্যারিয়েবলের মতোই কাজ করে। কিন্তু এই ভ্যালুটাকে পরিবর্তন, অর্থাৎ প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত এই ভ্যালুর পরিবর্তন করা যায় না। অর্থাৎ এটাকে যখনই আমি একটা লোকাল ভ্যারিয়েবলকে স্ট্যাটিক হিসাবে ডিক্লেয়ার করব, স্ট্যাটিক হিসাবে ডিক্লেয়ার করা মানেই তার ভ্যালু অপরিবর্তনশীল থাকবে। এবার কিছু, কিছু ক্ষেত্রে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু আমরা এইভাবে ডিক্লেয়ার করি ইন্ট a, আবার কখনো ডিক্লেয়ার করি int a equals to 20। এই দুটোর ভেতর বেসিক ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্স বলতে int a এখানে শুধুমাত্র ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে এই ভ্যারিয়েবলটাই ডিক্লেয়ার করা হয়েছে। int এর জন্য 2 বাইট একটা মেমোরি লোকেশন ক্রিয়েট হচ্ছে। মেমোরি লোকেশনে গার্বেজ ভ্যালু থাকবে। কারণ এখানটায় কোনো ভ্যালু দেওয়া হয়নি। ঠিক আছে? তাহলে কোথাও ভ্যালু দেওয়া, কোনো ভ্যারিয়েবলে ভ্যালু দেওয়া হচ্ছে, কোনো ভ্যারিয়েবলে ভ্যালু দেওয়া হচ্ছে না। এই ঘটনাকে বলা হয় ইনিশিয়ালাইজড অ্যান্ড আনইনিশিয়ালাইজড ডেটা। অর্থাৎ শুধুমাত্র যখন ভ্যারিয়েবল ডিক্লারেশন করছি তখন সেটাকে বলা হচ্ছে আনইনিশিয়ালাইজড ডেটা। ঠিক আছে? আর যখন আমি ওই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করার পরে ভ্যালু দিয়ে দিচ্ছি, ওই ভ্যারিয়েবলটা ডিক্লারেশন করার পরে ভ্যালু দিয়ে দিচ্ছি, তখন সেটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন ডেটা। অর্থাৎ এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি পরবর্তী কালে ভ্যালু দেওয়ার জন্য, সেটা লুপ ব্যবহার করতে পারি বা কোনো কন্ডিশন ব্যবহার করতে পারি। সেই ধরনের ভ্যারিয়েবলটাকে বলা হয় আনইনিশিয়ালাইজড। আর যখন ডিক্লারেশনের সময় ভ্যালু দিয়ে দেওয়া হচ্ছে, ইনিশিয়ালাইজ করে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গিয়ে ইনিশিয়ালাইজড ডেটা। নেক্সট আসি হিপ মেমোরি। অর্থাৎ হিপ মেমোরিকে বলা হচ্ছে ডায়নামিক মেমোরি অ্যালোকেশন। ডায়নামিক মেমোরি অ্যালোকেশন এখানে malloc, calloc ব্যবহার করা হয়। প্রোগ্রাম যখন রান হচ্ছে, প্রোগ্রাম রান হওয়ার সময় আমরা কিছু অংশ, মেমোরির কিছু অংশ ডায়নামিক্যালি অ্যালোকেট থাকে। কেননা কিছু টেম্পোরারি ভ্যারিয়েবল আমি ওখানে ব্যবহার করতে পারি। কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় প্রোগ্রাম আ আগে থেকে বুঝতে পারে না যে কতগুলি ডেটা ভ্যালু ব্যবহার হবে। অর্থাৎ প্রোগ্রাম যখন রান করছে সেই সময় হয়তো প্রয়োজন হতে পারে যে, সেই সময় হয়তো বুঝতে পারে যে অ্যাকচুয়াল কতগুলি
ডেটা ব্যবহার করে। সেক্ষেত্রে কিন্তু আগে থেকে প্রিডিফাইন্ড মেমোরি অ্যালটমেন্ট করা যায় না। ঠিক আছে? কারণ আমরা তো জানি না যে অ্যাকচুয়াল কতগুলি ডেটা ব্যবহার করতে পারবো। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে ডায়নামিক মেমোরি অ্যালোকেশন ব্যবহার করা হয় বাই ইউজিং ক্যালগ এবং ম্যালক সি তে। আর সি প্লাস প্লাস এর ক্ষেত্রে নিউ অপারেটর ব্যবহার করা হয় এই ডায়নামিক মেমোরি অ্যালোকেশনের জন্য। তো প্রধানত অ্যালোকেশনটা যখনই রান টাইমে মেমোরি অ্যালোকেশন হবে তখনই আমরা ডায়নামিক মেমোরি অ্যালোকেশন করব। যতক্ষণ পর্যন্ত ব্যবহার হবে মেমোরিটা ততক্ষণই অ্যালোকেট থাকবে। যখন ওটি ব্যবহার হবে না তখন কিন্তু এই মেমোরিটাকে রিলিজ করে দেবে। ঠিক আছে? রিলিজ করে দেওয়ার পর সে কি করবে? ওই হিপ মেমোরিটাকে মেমোরি অ্যালোকেশন এর সঙ্গে, সঙ্গে হায়ার মেমোরি অ্যাড্রেসে পরপর এক্সটেন্ড হতে থাকবে। এই হিপ মেমোরি ছাড়া ডায়নামিক মেমোরি অ্যালোকেশন সম্ভব নয়। এবার যখন সার্কেল আকারে যখন আমি কোনো মেমোরি ব্যবহার করব, সার্কেল আকারে বলতে যখন ফাংশন কল করছি, তাহলে এটা হচ্ছে মেইন বডি। মেইন বডি থেকে ফাংশন কল করলাম। একটা ফাংশন কল করার পরে সেইখান থেকে আবার সে ভ্যালু রিটার্ন করলো মেইন ফাংশনে। তাহলে যেখান থেকে কল হচ্ছিল সেখানে কোথায় কল হচ্ছিল? ফাংশন বডিতে কল হচ্ছিল। ফাংশন বডি কি করলো? রিটার্ন করলো। কি রিটার্ন করবে? ভ্যালু রিটার্ন করবে। কাকে রিটার্ন করবে? যে কল করেছিল। স্কুলের ক্ষেত্রে দেখোনি HM থাকে, ক্লার্ক থাকে। এবার HM ক্লার্ককে কল করলো, দিয়ে একটা টাস্ক দিল। সেই টাস্কটা কমপ্লিট করার পরে সেই রেজাল্টটা কাকে দেবে? নিশ্চয়ই ক্লার্ক অন্য কোনো টিচারকে দেবে না। কাকে দেবে? HM কে দেবে। যেহেতু HM কল করেছিল। তাহলে এই যে প্রসেসটা সার্কেল আকারে হচ্ছে, যখন যেটা টাস্ক থাকবে তখন সেটা কাজ দিবে এবং সেই অপারেশনটা করে থাকে গিয়ে স্ট্যাক মেমোরি। কি করে? না ফাংশন কলটাকে স্টোর করে রাখে। অ্যাকচুয়াল কে কল করেছিল, স্ট্যাক কি করবে? কে কল করেছিল, কাকে ভ্যালু রিটার্ন করতে হবে, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু ওই ফাংশন স্টোর রাখে। ঠিক আছে? আর কি রাখে? না লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল বলতে সেটা পরিবর্তন হতে পারে। সাপোজ ভয়েড মেইন ইন্ট a equals to 20, ঠিক আছে? তারপর আমি পরবর্তীকালে এই a এর ভ্যালুটা আবার পরিবর্তন করে দিতে পারি। অর্থাৎ এই যে লোকাল ভ্যারিয়েবলের যে ভ্যালুটা 20, সেই 20 ভ্যালুটা কিন্তু স্টোর করে রাখে স্ট্যাক। পরবর্তীকালে যখন ভ্যালুটা পরিবর্তন হলো তাহলে 20 পরিবর্তন হয়ে গেল 30। সেই লাস্ট ভ্যালুটা স্টোর করে রাখবে এবং লাস্ট ভ্যালুটা রিটার্ন করবে। ঠিক আছে? তাহলে ওই ভ্যালু লোকাল ভ্যারিয়েবল এর ভ্যালু যে বারবার পরিবর্তন হচ্ছে এবং সে সবসময় রিটার্ন করবে লাস্ট ভ্যালু। কারণ হচ্ছে কি স্ট্যাক যে মেকানিজমে কাজ করে সেই মেকানিজমটা হচ্ছে লিফো মেকানিজম। লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ যেটা লাস্টে ঢুকবে সেটাকেই ফাইনাল রেজাল্ট হিসাবে ধরে স্ট্যাক রিটার্ন করবে। তৃতীয়ত হচ্ছে গিয়ে যখন আমরা অ্যাড্রেস রিটার্ন করছি, কল ফাংশন কল যখন হলো সেই ফাংশন কলের পর যখন রিটার্ন করছি, সেই রিটার্নের যে ঠিকানাটা সেই রিটার্নের অ্যাড্রেসটা ধরে রাখে কিন্তু স্ট্যাক। আর এই সমস্ত কাজকর্মগুলো হয়ে থাকে স্ট্যাকের যে মেকানিজম সেই মেকানিজম বা স্ট্যাকের যে ডেটা স্ট্রাকচার সেই ডেটা স্ট্রাকচার অনুসারে কাজ হয়ে থাকে সেটি হচ্ছে গিয়ে লিফো মেকানিজম লাস্ট ইন ফার্স্ট আউট। এবার এই স্ট্যাক হিপ মেমোরি লোকেশন পড়ার পর আরো একটি মেমোরি লোকেশন সম্বন্ধে জানতে হয় হচ্ছে গিয়ে প্রোগ্রাম কাউন্টার এবং সিপিইউ রেজিস্টার। প্রোগ্রাম কাউন্টার আর সিপিইউ রেজিস্টার। ঠিক আছে? এখন পরপর তো সিকোয়েন্সিয়ালি ইনস্ট্রাকশন তো এক্সিকিউশন হবে। সিকোয়েন্সিয়ালি বলতে প্রোগ্রামের ভেতরে ইনস্ট্রাকশন 1, তারপরে হয়তো ইনস্ট্রাকশন 2, তারপরে হয়তো ইনস্ট্রাকশন 3। তাহলে এই যে সিকোয়েন্স মেইনটেইন করছে, সাপোজ এইখানে সিপিইউ অ্যালটমেন্ট আছে। তাহলে পরের ইনস্ট্রাকশনটা যদি রেডি না থাকে তাহলে এই কাজটা কমপ্লিট হওয়ার পরে এই টাস্কটা কমপ্লিট হওয়ার পরে নেক্সট টাস্ক যদি রেডি না থাকে তাহলে সিপিইউ কে আইডল স্টেটে থাকতে হবে। সিপিইউ যদি আইডল স্টেটে থাকে তাহলে সেটা কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে একটা বড় ডিসক্রেডিট। কারণ ইনস্ট্রাকশন সবই এভেইলেবল আছে, কমান্ড সবই রেডি আছে, অথচ ইনস্ট্রাকশন গুলো সাজানো নেই কোনটার পরে কোনটা করতে হবে। তাহলে ইনস্ট্রাকশন গুলি এই সঠিকভাবে সাজায় কিন্তু ইনস্ট্রাকশন গুলি সঠিকভাবে সাজায় এই প্রোগ্রাম কাউন্টার। অ্যাকচুয়াল প্রোগ্রাম কাউন্টারের যদি প্রকৃত কাজ বলি তাহলে যেটা সিপিইউ তে এক্সিকিউশন চলছে তার ইনফরমেশন এবং প্রোগ্রাম কাউন্টার নেক্সট যে ইনস্ট্রাকশন আছে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে হোল্ড করে যাতে প্রসেসর
সহজে বুঝতে পারে যে অ্যাকচুয়াল পরের ইনস্ট্রাকশন কোনটা এক্সিকিউশন হবে, যার ফলে সিপিইউ ধারাবাহিকভাবে ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউশন করতে পারে এবং ফাইনালি সে রেজাল্ট শো করতে পারে। এবার ওই ইনস্ট্রাকশন এক্সিকিউশন করার সময় বেশ কিছু ইন্টারমিডিয়েট রেজাল্ট যেটাকে স্টোর করার প্রয়োজন হয়। তার জন্য ওই ইনস্ট্রাকশন গুলিকে স্টোর রাখে গিয়ে সিপিইউ রেজিস্টার। অর্থাৎ সিপিইউ রেজিস্টার একটা স্মল বাট ভেরি ফাস্ট মেমোরি ইউনিট, যেটা থাকে কোথায়, যেটা থাকে সিপিইউর মধ্যে, সিপিইউর ভেতরে থাকে, স্মল, ভেরি স্মল বাট ভেরি ফাস্ট। কারণ হচ্ছে কি কি যে সমস্ত টেম্পোরারি ডেটা গুলো থাকে এবং সেই টেম্পোরারি ডেটা গুলো স্টোর করে, সাপোজ a ইকুয়ালস টু 20, b ইকুয়ালস টু 30, c ইকুয়ালস টু a প্লাস b, d ইকুয়ালস টু আমি ধরলাম 50 মাইনাস c। তাহলে এই যে টেম্পোরারি ভ্যালুটা স্টোর করছে, এই টেম্পোরারি ভ্যালুটা স্টোর করে রাখবে রেজিস্টারে, সিপিইউ রেজিস্টারে, যাতে পরে যে রেজাল্টটা আসবে, পরের রেজাল্টটা যদি এর উপর ডিপেন্ডেন্ট থাকে, সেই রেজাল্টটাকে খুব সহজে ব্যবহার করে। কারণ টেম্পোরারি স্টোর করে রাখে কেন? কারণ হচ্ছে গিয়ে কি পরবর্তীকালে যাতে প্রোগ্রাম সিকোয়েন্সটা নষ্ট না হয়, সেই জন্য এই সমস্ত রেজিস্টারগুলি ব্যবহার হয়। আর এটা যদি ফাস্ট না হয় তাহলে প্রোগ্রাম এক্সিকিউশন স্লো ডাউন হয়ে যাবে, যার ফলে পুরো প্রসেসটা স্লো ডাউন হতে পারে। অর্থাৎ সিপিইউ রেজিস্টার টেম্পোরারি স্টোরেজ হিসেবে কাজ করে, যে প্রসেস স্টেটকে স্টোর করে, যে কোন স্টেটে আছে প্রসেসটা, রেডি স্টেট নাকি রানিং স্টেট নাকি ওয়েটিং স্টেট, কোন স্টেটে আছে সেটাকে স্টোর করে, এবং টেম্পোরারি ম্যাথমেটিক্যাল অপারেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই সমস্ত ম্যাথমেটিক্যাল অপারেশনের যে রেজাল্ট গুলো, সেই রেজাল্ট গুলো টেম্পোরারি স্টোর করে। ঠিক আছে, সিপিইউ রেজিস্টার। তাহলে এতক্ষণ পর্যন্ত প্রসেসের অ্যাকচুয়াল প্রসেস তৈরি হলে প্রসেসের মধ্যে যে কোন কোন ইনফরমেশন গুলো থাকে সেই ইনফরমেশন সম্বন্ধে জানলাম। এবার ওই প্রসেসটাকে আইডেন্টিফিকেশন করবে কে? প্রসেস কন্ট্রোল ব্লক। ঠিক আছে, তাহলে প্রসেস কন্ট্রোল ব্লকে প্রথম যেটি থাকবে অ্যাকচুয়াল প্রসেস আইডি থাকবে। প্রসেস আইডির মাধ্যমে যে ধরো প্রসেস 1, এই প্রসেস 1টাকে আইডেন্টিফিকেশন করবে। নেক্সট হচ্ছে গিয়ে প্রসেস স্টেট, অর্থাৎ প্রসেস স্টেট বলতে এখানটায় রেডি স্টেট, রানিং স্টেট, ওয়েটিং স্টেট, আবার রানিং স্টেট থেকে টার্মিনেট, আবার ওয়েটিং থেকে আবার রেডি, এই যে স্টেট গুলো আছে অ্যাকচুয়াল প্রসেস কোন পজিশনে আছে সেই পজিশনটা বোঝানোর জন্য ওই স্টেটের সমস্ত ইনফরমেশন স্টোর থাকে প্রসেস কন্ট্রোল ব্লকে। ঠিক আছে, এবার প্রোগ্রাম কাউন্টারে যে ইনফরমেশন, অ্যাকচুয়াল প্রোগ্রাম কাউন্টার কি করে আমরা একটু আগে জানলাম। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে গিয়ে নেক্সট ইনস্ট্রাকশন স্টোর করে, নেক্সট ইনস্ট্রাকশন অ্যাড্রেস স্টোর করে। সেই প্রোগ্রাম কাউন্টারে যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা কিন্তু প্রসেস কন্ট্রোল ব্লকে থাকে। সিপিইউ রেজিস্টার বেসিক্যালি স্টোর করে যে ইন্টারমিডিয়েট রেজাল্ট। সিপিইউ রেজিস্টার ভেরি স্মল হয় বাট ভেরি ফাস্ট হয়, সেটি সিপিইউর সঙ্গে অ্যাটাচ থাকে এবং ইন্টারমিডিয়েট রেজাল্ট গুলো স্টোর করে রাখে সিপিইউ রেজিস্টার। সেই সিপিইউ রেজিস্টারের যে ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন প্রসেস কন্ট্রোল ব্লক থাকে। এবার শিডিউলিং ইনফরমেশন, when a multitasking operating system is used, more than one process can be executed parallelly, but the CPU can execute only one process at a time. তাহলে কোন প্রসেসটা সিপিইউ তে অ্যালটমেন্ট হবে, সেই অ্যালটমেন্টটা নির্ভর করছে যে অ্যাকচুয়াল কোন শিডিউলিং ব্যবহার করা হচ্ছে। ওই শিডিউলিং এর ইনফরমেশনটা স্টোর থাকে প্রসেস কন্ট্রোল ব্লক। ফাইনালি যেটি স্টোর রাখে আইও ডিভাইস, অর্থাৎ কি কি আইও ডিভাইস অ্যাজ এ রিসোর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটা প্রিন্টার হতে পারে, সেটা মনিটর হতে পারে, সেই সমস্ত ইনফরমেশনও কিন্তু প্রসেস কন্ট্রোল ব্লকে থাকে। সোজা কথা, প্রসেস কন্ট্রোল ব্লক হচ্ছে গিয়ে তার দলিল, সেই দলিলে সমস্ত কিছু ইনফরমেশন থাকে, যে ওই প্রসেসটাকে আইডেন্টিফাই করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু ইনফরমেশন অবশ্যই প্রসেস কন্ট্রোল ব্লকে থাকে। মাস্ট বি হোল্ড প্রসেস আইডি, প্রসেস স্টেট, প্রোগ্রাম কাউন্টার, সিপিইউ রেজিস্টার, শিডিউলিং ইনফরমেশন, আইও স্ট্যাটাস ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন একটা প্রসেস রান করতে গেলে যা দরকার সমস্ত কিছু প্রসেস কন্ট্রোল ব্লকে থাকে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ওয়াচিং দ্য ফুল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। ওই ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি নোট প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি তার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নোট শেয়ার করব। পরের ক্লাসে আমরা
প্রসেস কিভাবে এক্সিকিউশন হয় তার কতগুলি প্রসেস ক্রিয়েশন, প্রসেস এক্সিকিউশন, প্রসেস টার্মিনেশন এবং কনটেক্সট সুইচিং, প্রসেস স্টেট এই সম্বন্ধে ডিটেলসে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। সো স্টে টিউন ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।